পূর্ণার রুদ্রমূর্তির সামনে বেশিক্ষণ টিকে থাকার সাহস কারো হলো না। পূর্ণা যে ধাঁচের মেয়ে, সে নিজের ক্ষতি করতে দুইবার ভাববে না। বাসন্তী ঘরে এসে চাপা স্বরে কাঁদতে থাকলেন। তিনি আত্মগ্লানিতে ক্ষয় হয়ে যাচ্ছেন। না পেরেছেন পদ্মজাকে অপবাদ থেকে বাঁচাতে, আর না পারছেন পূর্ণার কষ্ট কমাতে। সব ঘটনার জন্য তিনি নিজেকে দোষারোপ করছেন। বারবার মনে হচ্ছে হেমলতা থাকলে এসব কিছুই হতো না। বাসন্তী মা হিসেবে নিজেকে ব্যর্থ মনে করছেন। প্রেমা বাসন্তীকে কাঁদতে দেখেও দূরে দাঁড়িয়ে রইল। তার নিজেরও বুক ভারী হয়ে আছে। গ্রামবাসী ছি চিৎকার করছে। বাড়ি বয়ে এসে যাতা বলে যাচ্ছে। বড় বোন পদ্মজার সাথে মৃত মা হেমলতাকেও তারা ছাড়ছে না। সাথে মৃদুল পূর্ণার নাম তো আছেই। কিশোরী এই ছোট মনে আর কতক্ষণ সহ্য ক্ষমতা ধরে রাখা যায়। প্রেমার চোখ দুটি চলচল করে ওঠে। চোখের জল গড়িয়ে পড়ার আগে দ্রুত মুছে ফেলল সে। চারপাশ গাঢ় অন্ধকারে ডুবে আছে। পূর্ণা উঠান ছেড়ে তার প্রিয় গোলাপ গাছটির পাশে এসে বসল। গাছের পাতা আলতো করে ছুঁয়ে দিতেই 2 ফোঁটা শিশির ঝরে পড়ে মাটিতে। প্রেমা পূর্ণার জন্য অপেক্ষা করতে করতে বারান্দার ঘরে ঘুমিয়ে পড়েছে। বাসন্তী বারান্দার মুখে মোড়া নিয়ে বসে আছেন। পূর্ণাকে বাইরে রেখে তিনি ঘরে থাকতে পারবেন না। নিজের অজান্তে একসময় চোখ লেগে যায়। প্রান্ত টয়লেটে যাওয়ার জন্য বের হয়েছিল। লাহারিঘরের চারপাশ অন্ধকারে তলিয়ে আছে দেখে সে এগিয়ে আসে। অন্ধকারের জন্য পূর্ণাকে তার চোখেই পড়ছে না। তাই সে রান্নাঘরে গিয়ে একটি হারিকেন জ্বালিয়ে নিয়ে আসে। তারপর পূর্ণার পাশে এসে বলল, আপা, ঘরে চলো। পূর্ণা রুক্ষ চোখে তাকায়। কাঠ কাঠ কণ্ঠে বলল, যা এখান থেকে। তাও প্রান্ত কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। এরপর পূর্ণার চেয়ে কিছুটা দূরে থাকা মুরগির খুপির উপর হারিকেন রেখে সে চলে যায়। রাত গভীর থেকে গভীরতর হয়। পূর্ণা গোলাপ গাছটি ছেড়ে লাহারিঘরের বারান্দায় যায়। সেখান থেকে আবার গোলাপ গাছের সামনে আসে। রাত বাড়ার সাথে সাথে কষ্টগুলো মাথা চাড়া দিয়ে উঠছে। আক্ষেপের ভারে শরীর ভার হয়ে আসছে। লাল বেনারসি পরার স্বপ্ন কি স্বপ্নই রয়ে যাবে? পায়ে আলতা দেওয়া হবে না? হবে না একটা সংসার? যে সংসারে মৃদুল হবে কর্তা, সে হবে কর্ত্রী। মৃদুল কেন তাকে বুঝল না? মৃদুল কি তাকে ভালোবাসেনি? কখনো মুখ ফুটে কেন বলেনি ভালোবাসার কথা? অসহ্য যন্ত্রণায় তার ইচ্ছে হচ্ছে নিজের চুল ছিঁড়ে ফেলতে। গা ছমছমে পরিবেশ। নিস্তব্ধতা ঘিরে আছে চারপাশ। বৃষ্টির ফোঁটার মতো শিশির পড়ছে। লাহারিঘরের টিনের ছাদে টুপটুপ শব্দ হচ্ছে। পূর্ণার শরীর মৃত মানুষের মতো ঠান্ডা হয়ে গেছে। মৃদু কাঁপছেও। তবুও তার ইচ্ছে হচ্ছে না ঘরে যেতে। হঠাৎ একজোড়া পায়ের শব্দ কানে এসে ধাক্কা দেয়। পূর্ণা থমকে যায়। সে টের পায় কেউ একজন তার চেয়ে কয়েক হাত দূরে এসে দাঁড়িয়েছে। পূর্ণা চট করে উঠে দাঁড়ালো। ঘাড় ঘুরিয়ে আগন্তুককে দেখে তার চোখে মুখে কোনো পরিবর্তন ঘটল না। সে অন্যদিকে ফিরে তাকালো। তারপর আবার আগন্তুকের দিকে তাকালো। না, সে সত্যি দেখছে, মৃদুল এসেছে। এই কুয়াশা জড়ানো রাত, টুপটুপ শিশির আর হারিকেনের হলুদ আলো সাক্ষী। বিধ্বস্ত বিপর্যস্ত মৃদুল ঘায়েল করা চাহনি নিয়ে তাকিয়েছিল পূর্ণার দিকে। সেই চাহনির তীর বিদ্ধে পূর্ণার বুকের স্পন্দন থেমে গিয়েছিল। থেমে গিয়েছিল শ্বাস প্রশ্বাস। চোখের পলক পড়েনি দীর্ঘক্ষণ। মৃদুল যখন অস্পষ্ট স্বরে ডাকল, পূর্ণা, তখন পূর্ণার সম্বিত ফিরল। সে আবিষ্কার করল মৃদুলের উপস্থিতি, মৃদুলের চাহনি তার মনের রাগ ক্ষোভ পানি করে দিয়েছে। এ কেমন শক্তি! তবে মৃদুলের কণ্ঠ শুনে অভিমানের পাহাড়টা যেন মজবুত হয়ে দাঁড়িয়েছে। অভিমানের ভারে পূর্ণা বাজখাই কণ্ঠে বলল, কি চাই? মৃদুল মাথা নত করে ঠায় দাঁড়িয়ে থাকে। সে কোনো জবাব দিতে পারল না। পূর্ণা অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও যখন উত্তর পেল না, তখন মৃদুলের পাশ কাটিয়ে চলে যেতে চায়। মৃদুল পথ আটকে দাঁড়ায়। তার মাথা নত। পূর্ণা বলল, কি চান আপনি? এত রাতে আমার বাড়িতে এসেছেন কেন? আপনার তো এতক্ষণে নিজের বাড়িতে থাকার কথা ছিল। মৃদুল কিছু বলতে চাইছে, কিন্তু পারছে না। গলা আটকে আসছে।
সে পূর্ণার চোখের দিকে তাকালো। তার চোখে মুখে অসহায়ত্ব স্পষ্ট। পূর্ণার বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। ফর্সা মানুষের এই এক সমস্যা, তারা কাঁদলে চোখ মুখ লাল হয়ে যায়। তখন দেখে খুব মায়া হয়। পূর্ণার গলার স্বর নরম হয়। কি বলবেন বলুন, বলে বিদায় হন। কত নির্দয়ভাবে পূর্ণা বিদায় হতে বলল। মৃদুলের মনে হলো এমন নিষ্ঠুর কথা সে আগে কখনো শুনেনি। সঙ্গে সঙ্গে মৃদুলের চোখ থেকে জল গড়িয়ে পড়ে। সে তার ভুলের ক্ষমা কী করে চাইবে বুঝতে পারছে না। সারাদিন সে অসহনীয় যন্ত্রণার মধ্যে কাটিয়েছে। হাড়ে হাড়ে টের পেয়েছে পূর্ণাকে শুধু মন নয়, তার সুখের চাবিও দিয়ে বসে আছে। কখন কি করে তার এত বড় ক্ষতি হয়ে গেল সে বুঝতেও পারেনি। ভেবেছিল পূর্ণাকে এই মুখ আর দেখাবে না, কিন্তু রাতের আধার পাহাড় সম যন্ত্রণার সূচ নিয়ে যখন তার উপর ঝাঁপিয়ে পড়ে, সে আর স্থির থাকতে পারল না। উল্কার গতিতে হাওলাদার বাড়িতে গিয়ে উপস্থিত হয়। সেখানে গিয়ে দারোয়ানের কাছে জানতে পারল পূর্ণা নিজের বাড়ি চলে গিয়েছে। মৃদুল আর দেরি করেনি। কুয়াশার স্তর ভেদ করে ছুটে আসে প্রিয়তমার বাড়ি। কিন্তু এই মুহূর্তে মনের মণিকোঠায় জড়িয়ে রাখা প্রিয়তমাকে দেখে তার কথা হারিয়ে গেছে। হারিয়ে গেছে সত্তা। নিজ সত্তা হারিয়ে কাউকে ভালোবাসতে নেই। এ ক্ষতি কখনো পূরণ হয় না। কিন্তু প্রেমিক মন কি আর এত কিছু বুঝে? মৃদুলের চোখে পানি দেখে পূর্ণার গলা জড়িয়ে আসে। সে গোপনে ঢোক গিলল। মৃদুল তার কান্না আটকিয়ে বলল, আমি তোমারে ছাড়া থাকতে পারবো না পূর্ণা। পূর্ণা প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে। তখন মৃদুল তাকে অবজ্ঞা করে চলে গিয়েছিল, এখন সেও এর প্রতিশোধ নেবে। পূর্ণা বলল, কিন্তু আমি আপনাকে চাই না। আমার সাথে যাকে মানায় না আমি তার ধারে কাছেও থাকতে চাই না। পূর্ণার উচ্চারিত এক একটা শব্দ মৃদুলের বুক ছিঁড়ে ফুটো করে দেয়। সে পূর্ণার দিকে এক পা বাড়িয়ে বলল, আমি তখন বুঝি নাই, আমি আমার রাগ সামলাইতে পারি নাই। মৃদুলের কথার ধরন এলোমেলো। সে ভীষণ অস্থির। সে যেন নিজের মধ্যে নেই। পূর্ণা এত সহজে নরম হওয়ার পাত্রী নয়। সে তার তেজ ঊর্ধ্বে রেখে বলল, কৈফিয়ত দেওয়ার জন্য কষ্ট করে কালো মেয়ের কাছে আসতে গেলেন কেন? রাতের কালো আধারে কালো মেয়েটাকে কি দেখা যাচ্ছে? মৃদুল কি বলবে কি করবে বুঝতে পারছে না। আচমকা সে পূর্ণার কোমর জড়িয়ে ধরে হাঁটু গেড়ে বসে পড়ল। ঝরঝর করে কেঁদে ফেলল। হঠাৎ যেন পাহাড়ের শক্ত মাটির দেয়াল ভেঙে ঝর্ণা ধারার বাঁধ ভেঙে গেল। পূর্ণার পায়ের তলার মাটি শিরশির করে ওঠে। মাথা চক্কর দিয়ে ওঠে। সর্বাঙ্গে ঠান্ডা স্রোত বয়ে যায়, যেন মাথার উপর বরফের পাহাড় ধসে পড়েছে। মৃদুল কান্না মাখা স্বরে বলল, আমি কখন এমন হইয়া গেলাম পূর্ণা? তুমি আমারে কোন নদীতে নিয়া ঝাঁপ দিলা? নদীর একুলো পাই না ওকুলো পাই না। তুমি হাত ছাইরা দিলেই মরণ, ধইরা রাখো আমারে। মৃদুলের আকুল আবেদন শুনে পূর্ণার বুকের পাঁজর ব্যথায় টনটন করে ওঠে। তার অভিমানের পাহাড় মুহূর্তে ধসে যায়। মৃদুল কখন তাকে এত ভালোবেসে ফেলল? এই জাদু কখন হলো? এভাবে কোনো প্রেমিক কাঁদতে পারে? পূর্ণা মৃদুলের সামনে বসল। তার চোখ দুটি আবারও জলে পূর্ণ হয়ে ওঠে। সে মৃদুলের এক হাতে শক্ত করে ধরে। মৃদুল বলল, পূর্ণা, আমি আর কোনোদিন এমন করতাম না, কোনোদিন না। এবারের মতো মাফ কইরা দেও। যদি আর এমন করি তুমি আমারে আমার লুঙ্গি দিয়া শ্বাস আটকাইয়া খুন কইরো। মৃদুলের কথা শুনে পূর্ণার মনের আকাশের মেঘ কেটে যায়। সে মৃদুলের হাতের উপর কপাল ঠেকিয়ে হাসতে হাসতে কান্না করে দিল। বিচ্ছেদের পরের পূর্ণ মিলন এত মধুর কেন হয়? পূর্ণার ইচ্ছে হচ্ছে মৃদুলকে নিয়ে দূরে কোথাও হারিয়ে যেতে। শেষ রাতের বাতাস শাসা করে উঠছে। লাহারি ঘরের বারান্দার চৌকিতে বসে আছে মৃদুল পূর্ণা। দুজনের মাঝে এক হাত দূরত্ব, হাড় কাঁপানো শীত। পূর্ণা ঠক ঠক করে কাঁপছে। মৃদুল মৃদু ধমকের স্বরে বলল, কখন থেকে কইতাছি ঘরে যাও। পূর্ণা কাঁপছে ঠিকই, তবে তার মুখে হাসি। সে ঠোঁটে হাসি ধরে রেখে বলল, কাঁপতে ভালো লাগে আমার। অসুস্থ হইয়া যাইবা তো, শরীর মরা মানুষের মতো ঠান্ডা হইয়া গেছে। কিছু হবে না। মৃদুল পূর্ণাকে দেখে অবাক হচ্ছে। একটা মানুষ এমন তীব্র ঠান্ডা কি করে সহ্য করতে পারে? ফজরের আজান পড়ার খুব বেশি সময় নেই।
ফজরের আজানের পূর্বে মৃদুলকে তার আত্মীয়র বাড়িতে পৌঁছাতে হবে। ফজরের নামাজের পরপরই ট্রেন আসবে। মৃদুল চৌকি থেকে নেমে বলল, আমি যাই এখন। মৃদুলের কণ্ঠে জড়তা, সে যেতে চাইছে না। পূর্ণা চৌকি থেকে নেমে মৃদুলের পাশে এসে দাঁড়ালো। মৃদুলের চোখের দিকে তাকিয়ে বলল, আসবেন তো? মৃদুল পূর্ণার খুব কাছে এসে দাঁড়ালো। পূর্ণা দুই গালে হাত রেখে বিভ্রম নিয়ে বলল, বৃহস্পতিবার বিকালের মধ্যেই আয়সা পড়ুম, আর শুক্রবার আমার এই রানীর সাথে আমার নিকাহ হইব। মৃদুল নিকাহ শব্দটা খুশিতে বাকবাকুম হয়ে উচ্চারণ করে। পূর্ণা বলল, আপনার আম্মা রাজি না হলে? পুরা দুনিয়া এক পাশে রাইখা শুক্রবার আমি তোমারে বিয়া করাম। বিয়ার শাড়ি গয়না সব নিয়ে আসুম, তুমি খালি প্রহর গুনতে থাও। পূর্ণার খুশিতে কান্না পাচ্ছে। 3 দিন পর সেও বউ সাজবে, মৃদুলের বউ হবে। সুদর্শন বাউন্ডলে রাগী ছেলেটার বউ। ভাবতেই বুকের ভেতর শিহরণ বয়ে যাচ্ছে। মৃদুল আমোদে গলায় বলল, এখন যাও, লেপের তলে ঢুইকা ঘুম দেও। তোমারে ধরছি না সাপড়ে ধরছি বোঝা যাইতাছে না, এত ঠান্ডা। যাও ঘরে যাও। টর্চ নিয়ে আসেননি? অন্ধকারে যাবেন কি করে? মৃদুল চুল ঝাঁকি দিয়ে ভাব নিয়ে বলল, আমি মিয়া বংশের ছেলে। দুই নাইত এমন কিছু নাই যে আমার পথ আটকাইব। যেমনে আইসি অমনেই যামো। পূর্ণা ফিক করে হেসে দিল। গেটের কাছাকাছি এসে পূর্ণা বলল, তাড়াতাড়ি আসবেন কিন্তু, আমি অপেক্ষা করব। মৃদুল হেসে মাথা নাড়ালো, ইশারায় আশ্বস্ত করলো সে তাড়াতাড়ি আসবে। গেটের কাছে গিয়ে ফিরে তাকালো মৃদুল। বুকের ভেতরটা কেমন যেন করছে, মনে হচ্ছে কিছু একটা বলা হয়নি। সেই কথাটি না বললে বড় ভুল হয়ে যাবে। মৃদুল পূর্ণার সামনে এসে দাঁড়ালো, খুব কাছাকাছি। পূর্ণাও উৎসুক হয়ে আছে, সেও কি যেন শুনতে চাইছে। মৃদুল তার শুকনো ঠোঁট জিভ দিয়ে ভেজালো, তারপর ডাকলো, পূর্ণা। মৃদুলের কথার সাথে মুখ থেকে ধোঁয়া বের হয়। পূর্ণা স্থির হয়ে তাকিয়ে আছে। মৃদুল পূর্ণাকে একবার দেখলো, তারপর লাহারি ঘরের দিকে তাকালো, তারপর আবার পূর্ণার দিকে তাকিয়ে বলল, তুমি ছাড়া এই পৃথিবীর সুখ আমার জন্য হারাম হইয়া যাক পূর্ণা। মৃদুলের প্রতিটা কথা এত মধুর কেন মনে হচ্ছে পূর্ণার? তারা যেন নতুন কোনো জগতে চলে এসেছে, যেখানে শুধু সে, মৃদুল, প্রেম, প্রেম আর প্রেম। পরক্ষণেই মৃদুল বলল, ভালোবাসি না কইলে হয় না, কইতেই হয়। পূর্ণা চোখে জল নিয়ে হেসে ওঠে। তার রেশমি কালো চুল মৃদু বাতাসে উঠছে। কুয়াশার আবছা আলোয় শ্যামবর্ণের পূর্ণাকে আবেদনময়ী মনে হচ্ছে। রাতের অন্ধকারের নিজস্ব ক্ষমতা আছে। রাত মানুষের মনের অনুভূতিকে সযত্নে জাগ্রত করে তোলে। মৃদুলের উপর রাত তার নিজস্ব ক্ষমতা ফলায়। ফলস্বরূপ মৃদুলের মনের জানালায় উকি দেয় নিষিদ্ধ সব আবদার। যখন মৃদুলের নিজের মনের চাওয়া বুঝতে পারল, সে জোরে নিঃশ্বাস ফেলে হঠাৎ বলে উঠল, শয়তান শয়তান। পূর্ণা হতভম্ব হয়ে যায়। সে চোখ মুখ বিকৃত করে বলল, শয়তানকে? আমি? মৃদুল অপ্রস্তুত হয়ে পড়ে। সে বলল, না না, তুমি হইবা কেন? মৃদুল চোখ ঘুরিয়ে চারপাশ দেখতে দেখতে আবার বলল, দেখো, আমার চারপাশে শয়তান ঘুরতাছে। পূর্ণা মৃদুলের চারপাশ দেখে বলল, কোথায়, কিভাবে দেখলেন? মৃদুল অসহায় চোখে তাকায়, অনেকক্ষণ তাকিয়েই থাকে, তারপর বলল, আমার তোমারে চুমু খাইতে ইচ্ছা করতেছে। এইটা তো শয়তানের কাম। মৃদুলের সহজ সরল স্বীকারোক্তি। পূর্ণার কান গরম হয়ে যায়, লজ্জায় চোখ নামিয়ে ফেলে। মৃদুল অস্থির হয়ে বলল, আমি যাইতাছি। কথা শেষ করেই মৃদুল ঘুরে দাঁড়ায়। গেটের বাইরে যেতে যেতে দুই গালে থাপ্পড় দিয়ে কয়েকবার উচ্চারণ করল, আস্তাক ফিরুল্লাহ, আস্তাক ফিরুল্লাহ। মৃদুল চোখের আড়াল হতেই পূর্ণা একা একা হেসে কুটি কুটি হয়ে যায়। পূর্ণা পায়ে আলতা দিয়ে প্রেমাকে বলল, ভালো দেখাচ্ছে না? প্রেমা পূর্ণার উপর ভীষণ রেগে আছে। সে তীব্র বিতৃষ্ণা নিয়ে বলল, কথা বলবো না তোমার সাথে। ও মা, আমি আবার কি করলাম? আম্মা এত রান্নাবান্না করছে, আর তুমি পুরো বাড়ি নতুন করে গুছালে, এখন আবার সাজতে বসেছ। কেন এমন হচ্ছে সেটা বলছো না কেন? পূর্ণা ঠোঁট টিপে হাসল। 2 ডজন লাল কাচের চুড়ি 2 হাতে পরে বলল, আমি কি আর কখনো সাজিনি? এবার আলাদা মনে হচ্ছে, সেটা তোর দোষ। আপা, বলো না। বিরক্ত করবি না তো। প্রেমার আগে পায়ে গট গট শব্দ তুলে সোজা রান্নাঘরে চলে যায়। এখন সে বাসন্তীকে চাপ দিয়ে সব জেনে নিবে।
প্রেমাকে রাগাতে পূর্ণার বেশ লাগে। সে নিজের পায়ের দিকে তাকিয়ে মৃদু হাসল। মৃদুল পূর্ণার আলতা দেওয়া পা খুব পছন্দ করে। যতবার পূর্ণা আলতা দিয়েছে মৃদুল ততবার প্রশংসা করেছে। পূর্ণার নিজেকে প্রজাপতি মনে হচ্ছে। মুক্ত বিহঙ্গের মতো উড়ে বেড়াতে ইচ্ছে হচ্ছে সবখানে। চোখ বুজলেই সেদিনের রাতটা ধরা দেয় ছবির মতন। মৃদুল চলে যাওয়ার পরদিন সকালে উঠেই পূর্ণা পদ্মজার কাছে গিয়েছিল। দুই বোনের মনোমালিন্য শেষ হয়েছে। পূর্ণার মুখে সব শুনে পদ্মজা ভীষণ খুশি হয়েছে। মাঝে একদিনের বেশি সময় চলে গেল, পদ্মজার সাথে পূর্ণার দেখা হয়নি। তাই পূর্ণা সিদ্ধান্ত নেয় সে এখন হাওলাদার বাড়িতে যাবে। মৃদুলের জন্য অপেক্ষা করার সময়টা খুব বেশি দীর্ঘ মনে হচ্ছে। ওই বাড়িতে গেলে সময়টা কেটে যাবে, আর ফিরেই দেখবে মৃদুল চলে এসেছে। তাছাড়া আমিরের সাথে পূর্ণা সাক্ষাৎ করতে চায়। পদ্মজার অনিশ্চিত জীবনটা গুছিয়ে দেওয়ার কোনো পথ আছে নাকি খুঁজতে হবে। পূর্ণা মাথায় ঘোমটা টেনে নিল, তারপর চিৎকার করে বাসন্তীকে বলল, বড় আম্মা, আপার কাছে যাচ্ছি। রান্নাঘর থেকে বাসন্তী জবাব আসে, যাস না এখন। কিন্তু চঞ্চল পূর্ণা কি কারো কথা শোনার মেয়ে? সে দৌড়ে পালাতে চায়। গেটের কাছে এসেই হোঁচট খেয়ে পড়ে যায়। বড়ই কাঁটা পড়েছিল, সেই কাঁটা পূর্ণার হাতে প্রবেশ করে। কিঞ্চিত রক্ত বেরিয়ে আসে, তাতেও দমবার পাত্রী নয় সে। কাঁটা বের করে দ্রুত মোড়ল বাড়ি ছাড়ল। বেশ কিছুক্ষণ হাঁটার পর পূর্ণার মনটা হঠাৎ করেই বিতৃষ্ণায় ভরে ওঠে।